পড়ছিলাম বেলতুলি, কলমে লাবিবা ওয়াহিদ, পর্ব সংখ্যা ৩। নিবিড়ের মুখ থেকে ছোট লোক শব্দটা বের হতে নিলেও মশিউর সাহেব তার হাত ধরে আটকে দিলেন। রিয়াজ সাহেবের হাসি খুশি মুখে গাম্ভীর্য ভর করল। থমথমে গলায় বললেন, আপনাদের আমার মেয়ের ছবি দেওয়া হয়েছে। এছাড়া বয়স বৃত্তান্ত সব আপনাদের সামনে নৈতিকতার সাথে তুলে ধরেছি। এখানে এসে আপনারা সুর বদলাচ্ছেন কেন? আমার মেয়েকে অপমান করতে তো আমন্ত্রণ জানাইনি আপনাদের। ঘটক হোসেন সাহেব ভোরকে চুপ করে বসে রইলেন। তিনি মুখ খুলতে পারছেন না। দুপাশ থেকেই তার সমান লাভবান হওয়ার সম্ভাবনা। সে আপাতত দেখতে চায় কার দল ভারী হবে, তাহলে সুযোগ বলে সেই দলেই ঢুকে যাবে। পাত্রের মা মুখ ফুসকে বলে বসলেন, ছবিতে তো আরো জোয়ান লাগছিল। এবার নিবিড় মুখ খুলল, আমাদেরও তো বলা হয়েছিল আপনার ছেলে ফিটফাট, তাহলে এর বয়স এত বেশি কেন? মাথায় চুল এত কম কেন? বেটে কেন? আবার দেখছি ভুঁড়িও আছে। কয়বেলা করে ভাত খাওয়াতেন। অপমানে মুখ থমথমে হয়ে গেল পাত্রের। আগে দেখতো পাত্রীদের বিচার করা হয়, পাত্রের যত টাকা তার চাহিদাও তত বেশি। সেখানে আজ নতুন নিয়ম দেখছে। পাত্র বলল, নিজের পছন্দে বিয়ে করা নিশ্চয়ই অপরাধ নয়। অপরাধ না, তবে একজনকে দেখতে এসে আরেকজনকে পছন্দ করা চরম নোংরামি। আজ এভাবে আরেকজনের উপর নজর দিচ্ছেন, বিয়ের পর পরক্রিয়া করবেন না তার কি গ্যারান্টি? মুখ সামলে কথা বলুন। নিবিড় গা ছাড়া ভাব নিয়ে একইভাবে চোয়াল শক্ত করে বলল, মাই ফুড। আপনাদের যে মানসিকতা, তাতে ঢের সমস্যা, তা আমাদের বোঝা হয়ে গেছে। যেহেতু আমাদের পাত্রীর মূল্যবান সময় নষ্ট করেছেন, সেই অনুযায়ী সালামি দিন আর বিদায় হন। পাত্র রেগে গেল। চ্যাংরা পোলা তারে হুমকি ধামকি দেয়। তার মার্কেটে দুটো দোকান আছে, বেশ ভালো ইনকাম তার। এই ছেলের কি যোগ্যতা তাকে অসম্মান অপমান করার? সে উঠে দাঁড়িয়ে বলল, তুই কে রে? চিনস আমারে? নিবিড় উঠে দাঁড়ায়। তার লম্বাটে দেহের কাছে মোটামুটি ভুঁড়িওয়ালা পাত্রকে বিড়াল ব্যতীত কিছুই মনে হলো না। নিবিড় গলার তেজ ফুটিয়ে নিজের আগাগোড়া পরিচয় দিল। দাঁতে দাঁত চেপে বলল, আমার নাম লেফটেন্যান্ট নিবিড় ইস্তিয়াক। নামটা ভুলে যাবি না। কোন এলাকায় কি অবস্থায় আছিস সব জেনে নিলে তুই খতম। মশিউর সাহেব গম্ভীর গলায় নিজের পরিচয় দিলেন। বাপ ছেলের পরিচয় শুনে পাত্র গুটিয়ে গেল। সে যে জমের কবলে পড়েছে বুঝতে বাকি নেই। নিবিড় এবার ভদ্রমহিলার দিকে তাকিয়ে বলল, সালামিটা দিন আর বিদায় হন। এই বাড়ি তো দূর, বেলতুলির ত্রিসীমানাতেও যেন না দেখি। ভদ্রমহিলা রেগে গেলেন, তুমি তো আস্ত একটা নাবিক, সারা মাস সমুদ্রের মাঝখানে গিয়ে মরে থাকো। তোমার সাহস! আন্টি, আপনি বড় বলে এতক্ষণ সম্মান দিচ্ছি, অথচ এখানকার সবাই জানে নিবিড় ইস্তিয়াকের ব্যবহার সম্পর্কে। আমার মুখে অসম্ভব লাগামহীন। সমুদ্রের মাঝখানে থাকলেও লাঠি দিয়ে পিটিয়ে কিভাবে কাকে সোজা করতে হয় তা আমার ভালোই জানা আছে। ভদ্রমহিলার চোখ কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। পাত্র একদমই নিভে গেছে। সে পুরুষ মানুষ। এক পুরুষ আরেক পুরুষের ভাবভঙ্গি বুঝে। এই নেভি শালায় যে এক শব্দ মিথ্যে বলছে না, তাও ঢের টের পাচ্ছে। শুকনো গলাটা লালা দিয়ে ভিজিয়ে দ্রুত মাকে খোঁচালো। ভদ্রমহিলা বাধ্য হয়ে 500 টাকা ধরিয়ে দিলেন রিমঝিমকে। এত অপমানের পর 500 টাকা তো দূর, 1 টাকা দেওয়ারও ইচ্ছে ছিল না। দেওয়ার আগে বলে গেল, দেখবেন নে আপনাদের বুড়ি মেয়ের জন্য ঘোড়ায় চড়ে কোন রাজপুত্র আসে। নিবিড় চেঁচালো, লিভ। পরপরই ঘটকের দিকে রক্তচক্ষু নজরে তাকান, যেন ঘটককে বলছেন দেখে নেবেন। ঘটকও সেই উত্তরে নিজের অসহায়ত্ব বোঝাতে চাইলেন। মহিলারা বিদেয় হতেই হোসেন মিয়া একটা বিস্কুট হাতে তুলে নিল। তা দেখে রিয়াজ সাহেব কাট গলায় বললেন, বিস্কুটটা হাতে নিয়েই বিদায় হন ঘটক সাহেব, আপনার হিসাব তো পরে নিচ্ছি। ঘটক যাওয়ার পরপরই এসে হামলে পড়ল মেহমানদের খাবারের উপর। সে মিষ্টির বাটি থেকে এক কামড়ে অর্ধেক গিলে নিল। জুনায়েদ বলেছে তার জন্য ঝাল চানাচুরের প্লেটটা নিয়ে যেতে। এসা বাধ্য মেয়ের মতো দ্রুত করে প্লেটটা নিয়ে জুনায়েদের ঘরের দিকে ছুটল। ভাইয়ার থেকে যে তার এখনো ললিপপ পাওয়া বাকি। মনু চুপ করে ঘরে চলে গেল। তার মন ভার। নিবিড় চলে যাওয়া ধরতেই রিমঝিম পিছু ডাকলো। নিবিড় দাঁড়াতেই রিমঝিম এগিয়ে এসে বলল, ভাইয়া, কামরুলকে বলবেন 10 প্যাকেট বিরিয়ানি এনে দিতে। রিমঝিম নিজের হাতের টাকাটা গুছিয়ে দিতে চাইল, কিন্তু নিবিড় নিতে চাইল না। টাকার দরকার নেই, আমি পাঠিয়ে দিব। না না ভাইয়া, আমি এই টাকা হাতে রাখতে চাচ্ছি না, তার চেয়ে বরং খেয়ে উড়িয়ে দেই। আমি আর কিছু টাকা অ্যাড করছি। নিবিড় চুপ করে টাকাটা নিয়ে বলল, আর অ্যাড করতে হবে না, বলেই নিবিড় চলে গেল। এই ঘটনা রিমঝিমের জন্য অপমানজনক হলেও যখন সবাই মিলে তার পাশে দাঁড়ালো, তার কিছুটা নির্ভর লাগলো। রাজিয়া শেখকে এই ঘটনায় হতাশ দেখালেও মেয়েকে কিছু বললেন না। উল্টো তিনি বিড়বিড় করে বলছেন, কি ছোট লোক পরিবার, ভাগ্যিস আগে থেকে আসল রূপ দেখে নিয়েছি। রিমঝিম গেল মৌনর কাছে।
মৌন মুখ ভার দেখে রিমঝিম বলল, মন খারাপ কেন? আমার জন্য? রিমঝিম মৌনর মাথায় এক চড় দিয়ে বলল, তুই কখনো ভালো হবি না। এই যে সারাদিন খাটলি, এখন নিজেকে দোষারোপ করছিস কেন? তুই নিজেও জানিস এখানে তোর কোনো দোষ নেই। এরা এত জঘন্য কেন আপা? তুমি কি কম সুন্দর? এক সময় কত শত প্রেমের প্রস্তাব পেয়েছ, এলাকার কেউ তোমার পিছে ঘুরতে বাদ রাখেনি। আব্বাও কত শত প্রস্তাব ফিরিয়ে দিয়েছে, আর এরা কিনা তোমাকে অসুন্দর বলল। রিমঝিম হাসলো। জীবনে কালো অধ্যায় থাকলে সৌন্দর্য কোথায় যেন গুটিয়ে যায় রে মৌন। তাদের কথার মাঝে এসে আসলো। ভীষণ ব্যস্ত গলায় বলল, আপা সেমাইয়ের বাটিটা কোথায়? 2 বাটি দাও, আমি আর জুনায়েদ ভাই মিলে খাবো। মৌন গরম চোখে তাকালো। এসে তা মোটেও ভ্রুক্ষেপ না করে বলল, মেহমান তো চলে গেছে, খাবার নষ্ট হওয়ার আগেই আমরা দুজন খেয়ে দিয়ে শেষ করে ফেলবো। রিমঝিম হো হো করে হেসে দিল। অথচ আগে রাগ দেখাতো রিমঝিম, এখন সে হাসছে। আর খিটখিটে মেজাজের হয়ে গেছে মৌন। কামরুল এসেছে শুনে রিমঝিম সে এশার সাথে বেরিয়ে যায়। এদিকে মৌন নীরবে নিবিড়ের কথা ভেবে যাচ্ছে। লোকটা কিভাবে তার মনের কথাগুলো ওই জঘন্য লোকদের শুনিয়ে দিল। এমন শ্বশুর বাড়ি রিমঝিমের ভাগ্য পড়লে তাকে ইহকালে জাহান্নাম দেখিয়ে দিত। মৌনর কথা ছিল নিবিড়ের প্রতি তার মুগ্ধ হওয়া। কৃতজ্ঞতা আসলেও মুগ্ধতা আসছে না। তার জায়গায় হাফসা থাকলে হয়তো নির্ঘাত প্রেমে পড়ে যেত। কিন্তু মৌনও জানে আজ নিবিড় ভালো, ঠিকই আগামীকাল কিছু না কিছু করে আবারও দ্বন্দ্ব লাগিয়ে দেবে। এই লোকটা হাতে পায়ে বদলিয়েছে, বড় হওয়ায় মুখে কিছুটা লাগাম টেনেছে, কিন্তু তার ব্যবহার যে কতটা জঘন্য তা মৌন মৃত্যুর আগের দিন অবধি মনে রাখবে। রিমঝিম কামরুলের সাথে 5 প্যাকেট বিরিয়ানি পাঠিয়ে দিয়েছে নিবিড়ের পরিবারের জন্য, সাথে 1 প্যাকেট কামরুলের জন্য। কামরুল বিরিয়ানি পেয়ে মহা খুশি। যাওয়ার আগে রিমঝিমকে বলে গেল, কাজ থাকলে কইবেন। জাবির গ্রাম থেকে এসেছে 2 দিন পর। বেলতলিতে সে এক পুরাতন বাড়ির এক রুম নিয়ে ভাড়া থাকে। সারাদিন বখাটেপানা করবে আর সন্ধ্যার পর ক্যারাম খেলে বাজি জেতাই তার মূল ধান্দা। এছাড়াও স্থানীয় নেতা ফেতার বিভিন্ন কাজ করে দিচ্ছে কিছু না কিছু। এরপর সেই কাজের উপর ভিত্তি করে তার পকেট ভরে। তবে গুজব আছে সে জুয়া খেলে, তবে সেটা কতটুকু সত্য তা অজানা। জাবিরের বয়স আনুমানিক 24। সবসময় নেতা নেতা ভাব নিয়ে ঘুরে বেড়ায়। গলায় রূপোর রঙের চেন, হাতে কিসব চেইন আংটি পরে ঘুরে বেড়ায়। সবসময় সেন্ডো গেঞ্জির সাথে বিভিন্ন শার্ট পরে, শার্টের বোতাম সবসময় খোলা থাকে, ভেতর থেকে স্যান্ডো গেঞ্জি ভেসে আসে। এটাই নাকি জাবিরের স্টাইল, যার লোকেই তাকে সবাই এক নামে চিনবে। জাবির গ্রামের বাড়ি টাঙ্গাইল। সে আসার পর থেকেই তার দলের ছেলেরা মুখ উঁচিয়ে আছে। এই তো মঞ্জু বলে উঠল, আমগো লইগা চমচম কি আনেন নাই ভাই? জবির বিশ্রিয়াকে গালি দিয়ে বলল, তোমাগো লইগা বাল আনমু, ঘি যে আনমু, ঘরে কি বউ আসিনি যে ঘি দিয়া পরোটা ভাইজা খাওয়াইবো? নিজেও খামো না, তোগরেও খাইতে দিব না। রিপন বলে ওঠে, কি সব যে কন্যা ভাই, আমাগো ভাবি আছে না, ভাবি খাওয়াইবো। জাবির মুখে হাসি ফোটায়। পরপর রিপনকে এক কিল দিয়ে বসে। গলা ঝাঁঝ মিশিয়ে বলে, হ তোকে ভাবি তো বইয়া আছে আমার লেগা। 2 দিন দেহি নাই, পাখি কই উড়াল দিছে কে জানে। চিন্তা কইরেন না ভাই, আমরা আসি না। আমরা থাকতে ভাবিরে উড়াল দেওয়ার সাহস কার আছে? ভাবি আপনারই রইছে। মঞ্জুর কথাটা জাবিরের ভালো লাগলো। চা খাওয়ার টাকা ধরিয়ে দিয়ে বলল, থাক তোরা, আমি একটু তোকে ভাবির বাড়ির সামনে থেকে ঘুরান দিয়ে আসি। মৌনডার চেহারাটা দেখি না 2 দিন। হ আমগো আশিক ভাই, যান যান দেখা আহেন, তবে সাবধানে থাইকেন। এলাকার নেভিটায় আসছে। জাবিরের বুঝতে বাকি রইল না ওরা কার কথা বলছে। সে মাছি তাড়ানোর মতো ভান করে পুরাতন মডেলের বাইক নিয়ে আসলো মৌনর বাড়ির পেছন রাস্তায়। এদিক থেকে মৌনর বাড়ির ছাদ স্পষ্ট দেখা যায়। আর সে জানে শেষ বিকেলের দিকে মৌন একবার হলেও ছাদে ওঠে। অবশেষে মৌনকে সে দেখতে পেল। তাদের এলাকার সবচেয়ে সুন্দরী মেয়েটা মৌন। তার প্রেমে হাবুডুবু খাচ্ছে চরম বখাটে ছেলেটা। মৌন জাবিরকে দেখতেই তার আত্মা উড়ে গেল। সে দ্রুত রেলিং থেকে দূরে চলে গেল, জাবিরের দৃষ্টি সীমানার বাইরে। আবারও অজানা আতঙ্কে বুক ঢিপ ঢিপ করছে তার। এমন সময় নিবিড়দের ছাদে তার চোখ পড়ল। ছাদে নিবিড় সেই নাকি নিয়ে কি যেন বকাঝকা করছে। মৌন মুখ বাঁকালো। না জানে এই বিচ্ছির লোকটা বউয়ের কপালে কোন দুঃখ আছে। মুহূর্তেই নিবিড় মৌনর দিকে তাকালো। বড় তীক্ষ্ণ তেজে সেই নজর। সূর্যের শেষ রশ্মিটা তখন নিবিড়ের উপর গিয়ে পড়েছে।